রাত 12টায় আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনি পাবেন হাড় কাঁপানো কিছু অদ্ভুত রহস্যময় গল্প। প্রতিবার একটি নতুন সম্পৃক্ত গল্প নিয়ে আমরা হাজির। আসুন এক অজানা রহস্যের অবুঝ অধ্যায়ে প্রবেশ করি। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টাইপরাইটার। গল্প পাঠে শান্তনু, গল্পের সূত্রধার তুহিন, আবহ সঙ্গীত ও এডিটিংয়ে বিশ্বজিৎ ও সৌরভ। শুরু হচ্ছে টাইপরাইটার। সন্ধ্যাবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কি কতগুলো কাগজপত্র পড়ছে। আমার পায়ের শব্দে চমকে উঠে বললে, তুমি? বললাম, তোমার অফিসে আলো জ্বলতে থেকে ঢুকেছি, এখনো বসে আছো যে বড়। নানা কাজ তুমি বুঝবে না। সত্যিই আমি বুঝতে পারি না। দাস ব্যবসা করে, কিন্তু কি জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি। সাপ্লাইয়ের কাজ করে, মর্টগেজ রেখে টাকা ধার দেয়, আরও কি 10 রকম করে বেড়ায়, তা দাস শুধু নিজেই জানে। ভগবানও জানেন কি না সন্দেহ। আমিও জানতে চাই না, কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই। ইউনিয়নের টাকা ছড়িয়েই হাত পাকিয়েছিল দাস। তারপর বার্মা ইভাগুয়েদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয়, তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূর সে এগিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার। জিজ্ঞাসা করতে পারেন, এসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন? তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তি। সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে আমার মতে। ওরও সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে। এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাক ব্রাশের জন্যও হতে পারে। কিন্তু মোট কথা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ঢুকে পড়েছিলাম। একজন বেয়ারা নেই, 3জন কেরানির একজনও না। মস্ত অফিস ঘরটায় সবুজ সেট দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন। তখনই আমি বুঝলাম, নিঃসঙ্গতা দাসকে মানায় না। ওর ড্রয়িং রুমের জীব, ছাদের অন্ধকারে একলা বসে থাকার জন্য সৃষ্টি নয়। ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললাম, একলা একলা এতক্ষণ বসে জকের তন পাহারা দিচ্ছ নাকি? প্রায় তাই। বিশেষ ধরনের ব্যাক ব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিল। এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয়, যা বাঁ হাতকে জানতে দিতে নেই। তাহলে আমিও যাই, বিরক্ত করব না। বসো বসো, কাজটা শেষ হয়ে গেছে। পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখল, লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে। তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বললে, একটা সিগারেটকে ওঠা যাবে তারপরে। কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাই কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়ল কোণের টাইপরাইটারের দিকে। ঢাকনাটা খোলা, ঝকঝক করছে কিবোর্ড। রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে। আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে, তোমার সেক্রেটারির খবর কি? দাসের ঠোঁটের কোণে সিগারেটটা যেন চমকে দুলে উঠল। কোন সেক্রেটারি? আবার কোন সেক্রেটারি? মিস সুলতা পাল। ও। ছাই জমে ওঠার আগেই অ্যাস্ট্রেতে সিগারেটটা ঝাড়লো দাস। কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। নো ট্রেস? কোনো পাত্তা পাওনি? না। আশ্চর্য, এমন করে কোথায় গেল মেয়েটা? অবজ্ঞাকুঞ্চিত মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাড়ল দাস। ওসব মেয়ের কথা ছেড়ে দাও, চেহারাটা ভালোই ছিল জানোই তো। নিশ্চয়ই পালিয়েছে কারোর সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললাম, পালাবার কি ছিল? যতদূর তোমার কাছে শুনেছিলাম
কলকাতার একটা বোর্ডিংয়ে একাই থাকে। আত্মীয় স্বজন কেউ থাকলেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার ছিল না নিশ্চয়ই। দাস উদাস ভঙ্গিতে বলল, কে জানে, হয়তো কোনো রাইভেল ছিল। কলকাতায় থাকলে খুনটুন একটা কিছু হয়ে যেতে পারতো। এই ধরনের মেয়েকে নিয়ে কত নৈশান্স হয় জানোই। তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল। মিষ্টি চেহারার শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটির গলা রাঙা হয়ে উঠত, নিচু হয়ে যেত চোখের পাতা, তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করি না। আমি সাহিত্যিক নই, তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায়, সুলতা সেই দলে। কিন্তু সুলতা যে প্রায় 15 দিন নিরুদ্দেশ, এটা ঠিক কথা। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বিপদে পড়ার মতো কাঁচা মেয়েও নয় সে। অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে। দাস বললে, সেক্রেটারির ভাবনা নেই, আজও 3জন ইন্টারভিউ দিয়ে গেছে। তবে মেয়েটা বড় ভালো কাজ করত। তা করত। দাস চুপ করে দিল। একটু আগে যে সিগারেটটায় বারবার টোকা দিচ্ছিল, অনেকটা ছাই জমতেও এবার সে সেটাকে ঝাড়ল না। আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেটাই দেখার জন্য অপেক্ষা করতে লাগলো। আর ভাবতে লাগলাম, সুলতা এতখানি সাহস পেল কি করে। সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল, এইবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকেই এই কথাটা বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছিল, ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে বসলো বাইরে। খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত রুদ্রশ্বাস চলে এলো ঘরে। দাসের সিগারেট থেকে ছাইটা কেড়ে নিয়ে চলে গেল। দাস বললে, বৃষ্টি নামলো যে, গাড়িটাও তো আনিনি। বললাম, না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে। ট্রাম পর্যন্ত যেতে গেলেও ভিজিয়ে ভূত করে দেবে। তাই থামুক। দাস বললে, তাহলে বসো তুমি, আমি একটা টাইপের কাজ সেরে নিই ততক্ষণ। উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস। সুলতার সম্পর্কে ভাবনাটা ভোলার জন্য আমি একটা বাণিজ্যিক সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে। তারপর মাল্টিপারপাস স্কিমের উপরে একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগলো। আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরের বৃষ্টির আওয়াজ, টাইপরাইটারের রোলারে কাগজ চড়ানো খসখসানো, তারপরে খটখট করে গোটা কয়েক টাইপিংয়ের শব্দ। পরক্ষণেই দাস হেসে উঠল। হাসি কেন, ব্যাপার কি? এসো এখানে দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। মজাই করছে বটে একটা। উপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে 3বার টাইপ করে বসেছে একটা নাম, সুলতা পাল। অবাক হয়ে বললাম, এর মানে? সুলতা পালের নাম টাইপ করেছো কেন? দাস বলল, মানেটা তো আমিও ভাবছি। লিখতে গেলাম টেন্ডার, লিখে বসলাম সুলতা পালের নাম, তাও একবার নয় 3বার। আমি বললাম, তাতে অস্বাভাবিক কিছু নেই। এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলাম, আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভেতর ওর নামটাই ঘুরছিল অন্যমনস্কভাবে, তাই ছেপে বসে আসো। তাই বটে। দাসের মুখের উপরে একটা বিষণ্ণ ছায়া নেমে এলো। আজ 1 বছর ধরে এখানে বসে টাইপ করছে সুলতা, একেবারে ঘুড়ির কাঁটার মতো। একটা দিন কামাই করেন, 1 মিনিট লেট করেন, 5 মিনিট আগে ছুটি নিয়ে চলে যায়নি কোনো। এর প্রত্যেকটি চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে। আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইলাম। সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না। দাসের চোখ দুটোও কেমন উদাস আর গভীর হয়ে গেছে। আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো, তুমি কি ওকে ভালোবাসতে? বাইরে বৃষ্টি পড়তে লাগলো, ধুলোর তপ্তশ্বাস নেই। দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে। দাস দরজাটা বন্ধ করার কথা বললেন। আমিও উৎসাহ পেলাম না। আমাদের চুপ করে থাকা আর ঘরের ভেতর কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল। দাস স্তব্ধতা ভাঙল। টাইপটা সেরেই ফেলি। কাগজটা খুলে
দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিল, ঝুড়িয়ে নিল আর একখানা। আবার খটখট করে বেজে উঠল টাইপিংয়ের আওয়াজ। আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে রইলাম। একটানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিংয়ের শব্দ একাকার হয়ে এলো। কখনো কখনো স্পেসিং আর ঘন্টার জ্যোতিপতন কানে আসতে লাগলো। কতক্ষণ পরে জানি না, কেন যে তাও জানি না, হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের উপর। কি আশ্চর্য! আগাগোড়া ক্যাপিটাল লেটারে সাজিয়ে কি ছাপছে ও! যা দেখলাম তাতে কয়েক মুহূর্ত আমার চোখে বিশ্বাস করাতে পারলাম না। প্রচণ্ড স্পিডে পাগলের মতো দাস যা ছেপে চলেছে তা এই টেন্ডার। আমি অপকটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি। আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতরে একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে। আমি তার উপরে বল প্রয়োগে ব্যর্থ হয়ে, কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারি না। যা দেখছি এ তো স্বপ্ন নয়। আমি আর্তনাদ করে উঠলাম, দাস, এ এ কি ছাপছো তুমি? এ কি ছাপছো? টুলের ওপরে দাস থরথর করে কেঁপে উঠল। একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায়। যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল, হঠাৎ জেগে উঠেছে। আমি আবার বললাম, দাস, দাস, কি টাইপ করে যাচ্ছ তুমি? নিজের টাইপিংয়ের ওপর চোখ বুলোতে দাসের 10 সেকেন্ডও লাগলো না। তারপরেই পেছনে লাথি দিয়ে উল্টেকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে। হ্যাঁচকা টানে কাগজটাকে টেনে বার করে নিয়ে বিকৃত গলায় চিৎকার করে বলল, না, না, আমি না, আমি না। আমি আরো কি বলতে যাচ্ছিলাম, দাস বলতে দিল না। মিথ্যা কথা, আমি নয়। জীবন্ত গলায় আবার চিৎকার করে উঠল সে। পর মুহূর্তেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আমার বিহ্বলতা কাটতে আরো প্রায় 1 মিনিট লাগলো। তারপর যখন সেই বৃষ্টির মধ্যে পথে বেরিয়ে এলাম, তখন মাত্র 20 গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায়। কাছে না গিয়েও আমি বুঝতে পারলাম সে দাস ছাড়ার কেউ নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলাম, তাকে নিজের হাতেই তার শাস্তি দিয়েছে সুলতা। এরপরে একটিমাত্র কাজ আছে আমার। কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সেই কেবিন ট্রাঙ্কটার কথা।